নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রজাতন্ত্র দিবসে সেনা মহড়াতে ঢুকে পড়েছিল বেপরোয়া গাড়ি, সেনাকর্মীকে পিষে দিয়ে চম্পট দিল চালক। ঘাতক গাড়ির চালক তৃণমূল নেতা মোহাম্মদ সৌরভের ছেলে আম্বিয়া। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল গতকাল রেড রোড। মুখ্যমন্ত্রীর নির্দেশে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এই সেই ঘাতক গাড়ি। বুধবার ভোরে এই অডি কোত্রটি পিষে দিল বায়ুসেনা এয়ারম্যান অভিমন্যু গৌরকে। ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের সামনে গার্ডরেল ভেঙে ঢুকে পড়ে সাদা রঙের একটি অডি। দুরন্ত গতিতে ইস্ট গেটের সামনে থাকা দ্বিতীয় গার্ডরেলে ধাক্কা মারার পর ইউটার্ন নেয় চালক। সে সময় ওখানে দাঁড়িয়েছিলেন বায়ুসেনার এয়ারম্যান অভিমন্যু গৌর। পালানোর পথে বেপরোয়াভাবে তাকে পিষে দেয় অডি গাড়িটি। অভিমন্যুকে পিষে দেওয়ার পর ওই রাস্তা ধরেই গাড়ি নিয়ে চম্পট দেয় অডির চালক। কিছুটা দূরে গিয়ে গাড়ি বিকল হয়ে যায়। তারপরই গাড়ির নম্বর প্লেটের স্টিকার তুলে নেয় সে। তারপর গাড়ি ফেলে সোজা চম্পট। দুর্ঘটনার পরে রেড রোড পৌঁছন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা। বায়ুসেনার তরফে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন নগরপাল সুরজিৎ কর কায়স্থ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আপাতত একজনই মনে হচ্ছে। সে কি এখানে গাড়ি লক করে দিয়ে তাহলে লক করেনি, গাড়িটা রেখে পালিয়ে গেছে। গার্ডরেলগুলো আছে, গার্ডরেলগুলোকে ক্রস করে বেরিয়ে গেছে। তো দ্যাট ইজ আ ভেরি আনপ্রেসিডেন্টেড কাইন্ড অফ থিং। তো উইল টেক কেয়ার। ক্ষতিগ্রস্ত অডি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় একটি চালান থেকে হদিশ মেলে মালিকের। জানা যায় গাড়ির মালিক প্রভাবশালী তৃণমূল নেতা মোহাম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব। পরিস্থিতি খতিয়ে দেখতে রেড রোডে যান মুখ্যমন্ত্রী। পরে তিনি সেনা হাসপাতালেও যান। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই হচ্ছে প্রবলেম, এমন ভাবে দেখছি প্যারেড হচ্ছে, টোটাল জায়গাটা ব্যারিকেড করা আছে, তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে চলে এসে যদি ঠিক থাকে, নিজে সুস্থ থাকে, কেউ এটা করতে পারে? এটা আমরা খুব স্ট্রং অ্যাকশন নেবো। এটা খুবই আনফরচুনেট, খুব সিরিয়াস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত আম্বিয়া সোহরাব নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রেড রোডের সিসিটিভির ফুটেজও। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সৃজন মণ্ডল ও বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা। রেড রোডে সেনা মহড়ায় বেপরোয়া বাইরের গাড়ি কালিয়ারম্যান অভিমন্যু গাওরকে পিষে দিয়ে গাড়ি ফেলে চম্পট দেয় তৃণমূল নেতার ছেলে আম্বিয়া সোহরাব। তড়িঘড়ি সুরাটের বছর 21-এর ওই এয়ারম্যানকে আলিপুর কামান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় অভিমন্যুর। আজকে ভোর 5:30টায় কামান্ড হাসপাতাল থেকে পূর্ণ মর্যাদায় বিদায় জানানো হয় বায়ুসেনা জওয়ানকে। উপস্থিত ছিলেন মৃতের বাবা এবং দাদাও। গার্ড অফ অনারের পরেই বায়ুসেনার বিশেষ বিমানে সকালে সুরাটে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভলি। আজকে 5:30টায় যখন অভিমন্যু গড়কে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, ঠিক তারপর কি রওনা করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি তার দেহ। তুমি যদি একটু প্রক্রিয়াটা আমাদের জানাও। দেখো, সকাল 5টা থেকে 5:30টার মধ্যে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। গান স্যালুট দিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়েছে কর্পোরাল অভিমন্যু গড়কে, এবং তারপরে 9:45-এর ফ্লাইটে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি থেকে সড়ক পথে তাকে সুরাতে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। এটাই নিয়ম। কিন্তু যে প্রশ্নটা সেনার তরফ থেকে তোলা হচ্ছিল গতকাল, সেই প্রশ্নটা কিন্তু আজকে তারা তুলছেন যে এই গোটা ঘটনাটা কিভাবে ঘটলো সে নিয়ে কিন্তু তারা জবাব চাইবেন। তার পাশাপাশি কর্পোরাল অভিমন্যু গড়ের পরিবার এসেছিল গতকাল রাতেই, তারা এসে পৌঁছেছিল। তারাও কিন্তু আশায় আছে যে তাদের সঙ্গে জাস্টিস হবে। তারাও চায় যে যারা দোষী তাদের যেন তাড়াতাড়ি শাস্তি হয়ে যায়। এই ধরনের ঘটনা সেনাবাহিনীও মনে করছে এই ধরনের ঘটনা আনপ্রেসিডেন্টেড। গতকালই তাদের তরফ থেকে একটা এফআইআর করা হয়েছে। এই কর্পোরাল অভিমন্যু গড় তিনি একজন এয়ারম্যান ছিলেন এবং এটাই তার ফার্স্ট পোস্টিং ছিল কলাইকুণ্ডাতে। 2014 সালে কলাইকুণ্ডার এয়ারবেসে তিনি ফার্স্ট পোস্টিং করেছিল এবং এবছরই তার প্রথম 26শে জানুয়ারির প্যারেড ছিল এবং তিনি একজন ইনস্ট্রাক্টর ছিলেন, ড্রিল ইনস্ট্রাক্টর ছিলেন। সুতরাং এবং তার বাড়িতেও তিনি কিন্তু একমাত্র আর্নিং মেম্বার ছিলেন, অর্থাৎ তিনি রোজগার করতেন। তার ছোট বোন আছে, ছোট ভাই আছে এবং তার বাবা একজন কার্পেন্টার, অর্থাৎ তার আর্থিক অবস্থাও ভালো না। সব মিলিয়ে কিন্তু তার পরিবার ভেঙে পড়েছে। সেনা তার পরিবারের সঙ্গে আছে, কিন্তু সেনা এই প্রশ্নটা কিন্তু আজকে ফের আবার তুলছে যে কি করে এই ঘটনা ঘটে এবং যে এফআইআর করা হয়েছে তারা পূর্ণ সহযোগিতা করবে পুলিশকে। কিন্তু এই বিষয়টা তারা এমওডিকে জানিয়েছে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রককে জানিয়েছে এবং এই গোটা বিষয়টা নিয়ে তারা রাজ্য সরকারকেও জানাবে। ধন্যবাদ কমলিকা।
রেড রোডে দুর্ঘটনায় বায়ুসেনা কর্মীর মৃত্যুতে পুলিশের গাফিলতির দিকে আঙুল উঠছে। ক্ষুব্ধ সেনা কর্তারা প্রতিরক্ষা মন্ত্রকে গোটা ঘটনাটি জানিয়েছেন। রাজ্য সরকারকেও চিঠি দিচ্ছেন তারা। চলছে সেনা মহড়া। গাড়ি আটকাতে রাস্তায় ব্যারিকেড। দুবার সেই ব্যারিকেড ভেঙে এক সেনাকর্মীকে পিষে দিয়ে পালিয়ে গেলেন গাড়ি চালক। কোনো জায়গাতেই তাকে বাধাই দিতে পারল না পুলিশ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের ঠিক সামনে, আর এখানেই তথ্য অনুযায়ী করা ছিল প্রথম ব্যারিকেড। খিদিরপুর থেকে রেড রোডের দিকে যাওয়ার পথে ফোর্ট উইলিয়ামের সাউথ গেটে গাড়ি আটকানোর জন্য ছিলেন না কোনো পুলিশ কর্মী। ফোর্ট উইলিয়ামের সাউথ গেটে সিসিটিভি থাকলেও ব্যারিকেড ভাঙার খবর কন্ট্রোল রুম থেকে ঘটনাস্থলে পৌঁছয়নি। তাহলে কি কন্ট্রোল রুমে সিসিটিভি মনিটর করার লোক ছিল না? জেকে আইল্যান্ডের ঠিক উল্টো দিকে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেট, আর সেই ইস্ট গেটের সামনে এই অংশেই কিন্তু গাড়িটি আসে এবং এসে দ্বিতীয় যে ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড যে রেলিংগুলো গার্ডগুলো সেগুলো রাখা রয়েছে, সেই ব্যারিকেড এইখানে রাখা ছিল, সেই ব্যারিকেড ভাঙে গাড়িটি। ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটে পুলিশ থাকলেও ব্যারিকেড ভেঙে ইউটার্ন নেওয়ার সময় গাড়িটিকে আটকাতে পারলেন না তারা। বায়ুসেনার কর্মীকে পিষে দিয়ে বিনা বাধায় খিদিরপুরের দিকে পালিয়ে গেলেন গাড়ির চালক। দুর্ঘটনার সময় চলছিল সেনা মহড়া। প্রথম সারিতে ছিলেন অসম রাইফেলসের জওয়ানরা, তারপর ছিলেন নৌবাহিনী, বায়ুসেনা, বিএসএফ এবং বায়ুসেনা পুলিশের কর্মীরা। শেষ দুটি সারি টপকে পিছন দিক থেকে বায়ুসেনার মহড়া প্রশিক্ষক অভিমন্যু গৌরকে পিষে দেয় গাড়ি। The vehicle was supposed to be close to civilian traffic. However, the vehicle did come onto the red road, which is there is some indication of some mismanagement of traffic. সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ট্রাফিক পুলিশ। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত রাস্তার দায়িত্বে থাকে স্থানীয় থানা, কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চ, কুইক রেসপন্স টিম ও স্পেশাল আর্মড ফোর্স। দুর্ঘটনা ঘটে সকাল 6:08। পুলিশের দুই বিভাগের মধ্যে দায়িত্ব হস্তান্তরের সময়ই ঘটে যায় দুর্ঘটনা, যখন কার্যত নিরাপত্তাহীন অবস্থায় ছিল রেড রোড সংলগ্ন এলাকা। গার্ড রেল ভেঙে কেউ ঢুকছেন কিনা তা দেখার জন্য ছিলেন না কোনো পুলিশ কর্মী। পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার পর দেশের বিভিন্ন সেনা ছাউনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেড রোডে মহড়ার সময় সেনাকর্মীরা কেউই আচমকা আক্রমণ সামাল দেওয়ার মতো সতর্ক থাকেন না। তাদের নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশের ওপর। বেপরোয়া অডি গাড়ির চালক বুঝিয়ে দিয়ে গেলেন এই শহরেও সেনারা নিরাপদ নন। ক্যামেরায় পার্থ পাল ও দেবজ্যোতি দত্তের সঙ্গে সিজার মন্ডল, শ্রেয়সী গাঙ্গুলি ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট 24 ঘন্টা। সিকিমের সীমান্তের কাছে রংপুতে ধস নেমেছে। আজকে সকাল 5টা নাগাদ এই ধসের ঘটনা ঘটে। আর ধসের জেরে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক এবং গাড়ি ধসে চাপা পড়ে যায়। প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেছে সিকিম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বৈজু আগরওয়াল। বৈজু, কি পরিস্থিতি এখন? কোয়েল, দেখো, আজকে ভোর 5টার সময় সিকিম ও বাংলা সীমান্তের ভটিবির বলে একটা জায়গা আছে, সেখানে ভোর 5টার সময় এক বিশাল ধস নেমেছে এবং সেই ধসের কারণে যেটা আমাদের কাছে খবর রয়েছে যে 5টা থেকে 6টা পণ্যবাহী ট্রাক এবং কিছু ছোট গাড়ি ধসে চাপা পড়ে রয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, তারা অনুমান করছেন তো হয়তো কিছু মানুষও এই ধসে চাপা পড়ে রয়েছেন এবং এই ধসকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য রয়েছে। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সিকিম সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। যা খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে বিআরও, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সিকিম সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন এবং তারা উদ্ধার কাজ শুরু করেছে। ধন্যবাদ বৈজু। কথা বললাম আমাদের প্রতিনিধি বৈজু আগরওয়ালের সঙ্গে। এই ধসের জেরে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বেশ কয়েকটি গাড়ি ধসে চাপা পড়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। রাজ্য পুলিশ ও বিআরও জওয়ানরা উদ্ধারের কাজ শুরু করেছেন। ধসের জেরে সিকিমরা রাস্তায় এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ, যার জেরে দুর্ভোগে পড়েছেন বহু পর্যটক। পর চোখ রাখছি পরবর্তী খবরে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে উদ্ধার 3টি দেহ। ভোরে নেপালগঞ্জ মনসাতলার ফায়ার সিটি প্রজেক্টের সামনে দেহগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 3 অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার হতে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অশোক মান্না। অশোক, এই 3 জনের সম্পর্কে কি জানা যাচ্ছে? পুলিশ কি বলছে? এখন সেক্ষেত্রে কিন্তু এই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ মনসাতলা এই ফায়ার সিটি প্রজেক্টের সামনে কিন্তু আজকে সকাল, যেখানে জনবসতি কম, সেখানে কিন্তু 3টি মৃতদেহ কালো প্লাস্টিকে মরা এবং মূলত তাদের হাতটা পেছন দিকে করে বাঁধাও আছে পিটমোড়া করে, অপরদিকে গলার নলিও কাটা।
এবং এদের অনুমান বয়স হচ্ছে অনুমান করা যেতে পারে যে 40 থেকে 42 থেকে 25-এর মধ্যেই তিনজনের বয়স, এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য যে এভাবে এটা খুন করে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দারা, এবং কারোরই পরিচয় জানা যায়নি, প্রত্যেকে কিন্তু অজ্ঞাত, যার ফলে কিন্তু এখানে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করছে। এখনো পর্যন্ত পরিস্থিতি বলতে জানা যাচ্ছে যে পুলিশ এখন স্পটে আসেনি, আসছে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে একই। ধন্যবাদ অশোক। কথা বললাম আমাদের প্রতিনিধি অশোক মান্নার সঙ্গে। ব্রেসব্রিজের ইন্দিরা পল্লী বস্তিতে এখন শুধুই হাহাকার, সেই সম্বলটুকু পুড়ে ছাই, খোলা আকাশের নিচেই রাত কেটেছে বাসিন্দাদের। গতরাতে ব্রেসব্রিজ স্টেশন সংলগ্ন 4 নম্বর ইন্দিরা পল্লীর বস্তিতে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আধ ঘন্টার মধ্যেই ভস্তি বুঝে হয়ে যায় গোটা বস্তি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমা, সরকারের তরফ থেকে মন্ত্রী তিনি ত্রাণ এবং পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন পুরমন্ত্রী, কিন্তু গোটা রাতই কার্যত খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে ঝুঁকিবাসীদের। আজকে সকালের কি ছবি? হ্যাঁ দেখো, গতকাল রাত থেকে কিন্তু যে ছবি দেখা গেছে সেটা কিন্তু খুবই মর্মান্তিক। কারণ দেখো, এই শীতের মধ্যে এইখানকার যারা বস্তিবাসী রয়েছে, যাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেছে, তারা কিন্তু এই শীতে তাদের মাথার ওপরে কোনো রকমের ত্রিপলের ব্যবস্থা করতে পারেনি পুরসভার তরফ থেকে। এবং দেখো, এখানে প্রায় 1500 মানুষ বস্তিবাসী আছে, তারা কিন্তু এই স্টেশন সংলগ্ন জায়গাতেই, সামনে একটি ক্লাব রয়েছে, কেউ কেউ সেখানে রাতে ছিলেন, এবং যেটা স্টেশনের পাশে প্ল্যাটফর্মেও কিছু কিছু মানুষ তারা ছিলেন। এবং যেটা যে দেখো, একেবারেই এই 1500 যে মানুষ রয়েছেন তার মধ্যে কিন্তু ছোট বড় বৃদ্ধা শিশু সব রকম মানুষই আছে। ছোটরাও কিন্তু এই শীতের মধ্যে তারা খোলা আকাশের নিচেই তারা থেকেছেন, এবং খাবার দাবারের যে ব্যবস্থা সেটা একেবারে নেই বললেই চলে। কারণ সামনে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের উদ্যোগে কিছু খাবার তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে যে পুরসভার তরফ থেকে কোনো রকম সাহায্য ত্রাণ সামগ্রী সেটা কিন্তু একেবারেই চোখে পড়েনি। ফলে কিন্তু চরম কষ্টের মধ্যে দিয়েই রয়েছেন এখানকার বস্তিবাসীরা। ধন্যবাদ সোমা। কথা বললাম আমাদের প্রতিনিধি সোমা দাসের সঙ্গে। এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা পুনর্বাসনের কিছু যে এলাকায় পৌঁছয়নি সেটা আমাদের প্রতিনিধি জানালেন, এবং পুরসভার কোনো আধিকারিকের সম্ভব দেখতে পাওয়া যাচ্ছে না। ফলত কার্যত খোলা আকাশের নিচে রাত কাটানোর পর এখনো এই মুহূর্তে যথেষ্ট মর্মান্তিক পরিস্থিতিতে ঝুঁকিবাসীরা।